হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বাই স্পার্কল। আশা করি সবাই খুব ভালো আছো। পরীক্ষার প্রিপারেশন সবার মোটামুটি ঠিকঠাক যাচ্ছে আশা করছি। মক টেস্ট দিচ্ছ এবং সেটা ঠিকঠাক ইভালুয়েশন নিজেই করছো আশা করব। তো যে সিরিজটা আমাদের চলছে সেটাতে আমরা ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ইংলিশ, জিকে এভাবে আমরা তো পরপর অল্টারনেট উইকে প্রত্যেকটা ভিডিও আপলোড করছি। আজকে সেটার আমাদের ইংলিশের প্র্যাকটিস সেট দেখো 4 অ্যান্ড 5 একসঙ্গেই নিয়ে এসেছি। ইংলিশে আমাদের মোট 15টা প্রশ্ন থাকে। আজকে টোটাল 30টা প্রশ্ন আমরা আলোচনা করব। তাহলে মক টেস্ট দুখানা একসঙ্গে হয়ে গেল। আমি দেখলাম যে একটা ভিডিও প্রত্যেক দিনে না দিয়ে একবারে একসাথে পুরোটা করে দেওয়াই বেটার। তো মক টেস্টটা তোমরা দেখো শেষ অবধি। এখানে প্রয়োজনীয় ইনফরমেশন পাশে কি রুল দিয়ে হচ্ছে না হচ্ছে প্রত্যেকটা আমি এখানে পাশে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যেটা তোমাদের তোমরা বলছিলে যে এই সিরিজটা কন্টিনিউ করার জন্য সেজন্যই করা হচ্ছে। আশা করব এইটাও অন্যান্যগুলোর মতোই তোমাদের হেল্পফুল হবে এবং যদি সেটা হয় তাহলে কমেন্ট সেকশনে জানিও। তোমাদের কাছ থেকে পজিটিভ রেসপন্স পেলে তাহলে কিন্তু আমার মানে এই খাটনি যেটা এত সেটা সার্থক হবে। তোমরা হয়তো পরীক্ষার জন্য পড়াশোনা করছো অনেক রাত জেগে। আর আমাকেও এই একটা পিডিএফ বানানোর জন্য এর পিছনে আমাকে অনেক স্টাডি করতে হয়। তো তোমাদের কাছ থেকে একটুখানি লাইক আর একটুখানি কমেন্ট পেলে যদি আমার একটু ভালো লাগে তাহলে তো তোমার করে দিতে পারো, কারণ এটা একদম সম্পূর্ণ ফ্রিতে। তো করে দিও একটু লাইক আর কমেন্ট। কথা না বাড়িয়ে শুরু করি। তো তোমাদের এখানে 41 এ থাকবে না। এটা যে বই থেকে নেওয়া হয়েছে সেই বইয়ে 41 এ ছিল, তাই এরকমই আমি আর ডিলিট করিনি। তো প্রথম প্রশ্ন বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইন অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট বিলো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে কি আছে প্রিপোজিশন দিয়ে। শক্তিগড় ইজ ফেমাস ড্যাশ ইটস সুইট। প্রথমের মিষ্টি মুখ দিয়ে শুরু এবং ভীষণ সোজা প্রশ্ন দিয়ে শুরু। শক্তিগড় কিসের জন্য ফেমাস? সুইটের জন্য। কিসের জন্য? জন্য আনলে কি করি? কিসের দ্বারা ফেমাস নয়? ইন নয়, তাহলে কি হবে? ফর। ভীষণ সোজা ছিল। এটা নিয়ে আমি আর কিছু লিখিনি এক্সট্রা ইনফরমেশন। এটা একদম একটা ফ্ল্যাট সোজা প্রশ্ন। পরের প্রশ্নটা দেখো কি বলেছে, কমপ্লিট দ্য ইডিয়াম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য, মানে আমাকে একটা ইডিয়ামস থেকে প্রশ্ন দিয়েছে। হোয়াট ইজ রিটেন ইন দ্য লেটার ইজ ড্যাশ দ্য মার্ক। বিসাইড, ইনসাইড, আউটসাইড নাকি বিসাইডস? দেখো আহ, বলেছে যে চিঠির মধ্যে যেটা লেখা আছে সেটা সামথিং দ্য মার্ক। তো এইখানে যেটা হবে সেটা হচ্ছে অপশন এ, বিসাইড দ্য মার্ক। এবার এখানের দিকে একটু তাকাও, বিসাইড দ্য মার্ক এই কথাটার মানে হচ্ছে ইররিলেভেন্ট বা অপ্রাসঙ্গিক, মানে লেটারে যেটা লেখা আছে সেটা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক, যে যে প্রসঙ্গ নিয়ে কথা হচ্ছে তার বাইরে। আচ্ছা, দুটো কথা আমি দেখতে পাচ্ছি, বিসাইড আর বিসাইডস। বিসাইড আর বিসাইডস এই দুটোর মানে কি একটু দেখে নিই। বিসাইড মানে হচ্ছে পাশে বা কাছে। যেমন আমি বলতে পারি যে হি স্যাট বিসাইড মি, সে আমার পাশে বসে আছে, এরকম। কিন্তু যদি বলি বিসাইডস, তখন কি হবে? বিসাইডস মানে হচ্ছে একটা এস যোগ করলে কিন্তু মিনিং কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। বিসাইডস কথাটার মানে হচ্ছে ইন অ্যাডিশন টু। ইন অ্যাডিশন টু মানে যেটা আছে সেটা এবং তার সঙ্গে কিছু একটা এক্সট্রা। যেমন ধরো আমি যদি বলি যে আই লার্ন ইংলিশ বিসাইডস সংস্কৃত। আমি সংস্কৃত পড়ার পাশাপাশি বা সংস্কৃত পড়ার সঙ্গে সাথে আমি ইংলিশটাও পড়ছি। তাহলে এটা হচ্ছে বিসাইডস, মানে যেটা ইন অ্যাডিশন টু, আরো এক্সট্রা করে। আর বিসাইড মানে একদম জাস্ট আমার পাশে, নিয়ার টু মি। ঠিক আছে? কিন্তু এখানে বিসাইড দ্য মার্ক এই কথাটার মানে এটা একটা পুরো ইডিয়াম। এটার মানে হচ্ছে অপ্রাসঙ্গিক বা ইররিলেভেন্ট। পরের প্রশ্ন চলে আসি, কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্স বানাতে হবে, এখান থেকে কিছু একটা আমাকে সিলেক্ট করে। আ গ্রেট মেনি স্কলার্স ড্যাশ উইদাউট জব নাও। আ গ্রেট মেনি স্কলার্স উইদাউট জব মানে এখন চাকরি ছাড়া আছে। ঠিক আছে? কি আছে? আ গ্রেট মেনি স্কলার্স, আ গ্রেট মেনি স্কলার্স। তো এখানে স্কলার্স লেখা আছে আর সামনে দেখো এ আছে। এবার এটা একটা বোঝাই যাচ্ছে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা প্রশ্ন। ইজ, আর, হ্যাভ, হ্যাজ এই অপশনগুলো রয়েছে। তাহলে আমি কি এখানে দিতে পারি? দেখো এ গ্রেট মেনি স্কলার, এবার স্কলার থাকুক যাই থাকুক, এখানে স্কলার থাকুক, স্টুডেন্টস থাকুক, হিউম্যান থাকুক, পিপল থাকুক, যা থাকুক, এই যে সামনের যে ফ্রেজটা আছে আ গ্রেট মেনি, আ গ্রেট মেনি এই ফ্রেজটা একটা প্লুরাল হিসেবে কাজ করে। ঠিক আছে? যেমন আ গ্রেট মেনি হতে পারে, মেনি এ টাইম হতে পারে। মেনি এ টাইম মানেও কিন্তু এটা একটা এমন ফ্রেজ যেটা আমরা প্লুরাল হিসেবে ব্যবহার করব। ঠিক আছে? যেটা আমরা প্লুরাল তাহলে প্লুরাল যদি ফ্রেজটা হয় তার সঙ্গে ভার্ব যেটা যাবে, ভার্বটাও প্লুরাল যাবে। তাহলে এখানে কি হবে দেখো, গ্রেট মেনি স্কলার্স। এবার প্রশ্ন হচ্ছে যে হ্যাভ হ্যাজেও তো সিঙ্গুলার প্লুরাল হয় আর ইজ আরেও তো হতে, যেগুলো আমার সিঙ্গুলার সেগুলো আমি বাদ দিলাম প্রথমে। ইজ বাদ দিলাম, হ্যাজ বাদ দিলাম। এবার আর পড়ে আছে আর হ্যাভ পড়ে আছে। তাহলে কোনটা করব? আ গ্রেট মেনি স্কলার হ্যাভ উইদাউট জব নাও, এটা তো হচ্ছে না সেন্টেন্স, তাহলে অবশ্যই আর উইদাউট জব নাও। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এই এই জিনিসগুলো যেগুলো তোমাকে খুঁজতে হবে যে কোনটা তোমার সিঙ্গুলার ফ্রেজ হিসেবে কাজ করছে, কোনটা প্লুরাল ফ্রেজ হিসেবে কাজ করছে, এই জায়গাটা কিন্তু অবশ্যই পড়ে রেখো। এইখান থেকে প্রশ্ন কিন্তু প্রতিবারই থাকে। পরের প্রশ্ন বলেছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হবে। হু হ্যাভ গেভ ইউ দ্য বুক।
কে তোমাকে বইটা দিয়েছে। এবার আগের দিনও বলেছিলাম যে যদি আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে তাহলে সেটার আমাকে যদি ভয়েস চেঞ্জ করতে হয়, আমি যদি একসাথে পেরে যাই ভালো, আর যদি না পারি তাহলে আমাকে ইন্টারোগেটিভ থেকে ফার্স্টে নর্মাল সেন্টেন্সে নিয়ে আসতে হবে, সেটাকে দিয়ে ভয়েস চেঞ্জ করে দেন সেটাকে আবার কনভার্ট করে দিতে হবে ইন্টারোগেটিভে। তো এই পুরো একটা যদি মনে হয় না করবো না, মানে না করবো না না মানে সেটা যদি অতটা টাইম ইয়ে না করো, তাহলে এবার দেখো হু হ্যাভ গেভ ইউ দ্য বুক, বাংলাতে করলে কে তোমাকে বই দিয়েছে, কে তোমাকে বই দিয়েছে। তাহলে কি হবে, কি মানে উল্টালে এটাকে কি হবে, প্যাসিভে করলে কার দ্বারা তুমি বইটি, মানে কার দ্বারা তোমাকে বইটি দেওয়া হয়েছে, তাহলে এখানে একটা কার দ্বারা আসছে, তাহলে হু দিয়ে শুরু হবে না, এটা বুঝে গেলাম। বাই হুম, বাই হুম, বাই হুম, সবগুলোই ঠিক আছে। এবার কি আছে, হু গেভ ইউ দ্য বুক। এবার আমাকে কি করতে হবে, আমি এখানে রুলটা লিখেই দিয়েছি দেখো। বাই হু মানে এরকমের ক্ষেত্রে, মানে এই সেন্টেন্সটার ক্ষেত্রে কি হবে, ওয়াজ বা ওয়্যার হবে, কি দেখে করব সেটা, যেটা আমার এখন, যেটা আমার ভার্ব, এখানে ভার্বটা ছিল আমার, সরি এখন যেটা আমার সাবজেক্ট পজিশনে যাবে, আগে দ্য বুক ছিল অবজেক্ট, এখন সেটা চলে এসেছে সাবজেক্ট, তাহলে দ্য বুক, দ্য বুক, দ্য বুক, দ্য বুক সাবজেক্টে এসেছে, কিন্তু যেহেতু আমাকে ইন্টারোগেটিভ করতে হবে তাই সেজন্য দ্য বুকের আগে একটা করে ভার্ব আছে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে। এবার এই ভার্বটা কি হবে, দ্য বুক সিঙ্গুলার, তাহলে তার সাথে ওয়্যার তো হবে না। আর এবার আছে হ্যাড আর ওয়াজ, কি করতে হবে দেখো, যদি এরকম থাকে গেভ আছে তাহলে তার সঙ্গে হ্যাড বুক কেন করব, হ্যাড গিভেন কেন করব, ওয়াজ গিভেন করে দিলেই হবে। তাহলে দেখো ওয়াজ বা ওয়্যার ব্যবহার করব ডিপেন্ডিং অন দা, আমার এখন যেটা সাবজেক্ট, আমার সাবজেক্টটা হচ্ছে প্লুরালে নয় সিঙ্গুলারে, তাহলে ওয়াজ করব, তাহলে অপশন সি হবে কারেক্ট। তাহলে কি দাঁড়ালো, বাই হুম ওয়াজ দ্য বুক গিভেন টু ইউ। বাই হুম থাকবে, ওয়াজ ওয়্যার, তারপরে অবজেক্ট, মানে যে অবজেক্ট মানে এখন যেটা আমার অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেছে সেটা হবে, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার হবে, দেন রেস্ট অফ দা যেটুকু থাকবে লিখে দেবো। তো এইভাবে করলে ভুল হবে না, ঠিক আছে। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, ড্যাশ ড্যানিয়েল কাম টু জাজ দ্য কেস, এটা একটা ভীষণ সুন্দর প্রশ্ন। দেখো নর্মালি কি হয়, কোনো নামের আগে পার্টিকুলার কোনো প্রপার যে নেম হয় সেই নেমের আগে কোনো আমরা এ অ্যান্ড বি মানে আর্টিকেল আমরা কিছু বসাই না, এখানে লিখিয়ে দিয়েছি দেখো, উই ডোন্ট ইউজ এনি আর্টিকেল বিফোর আ প্রপার নেম, কারণ নামের আগে আমরা কোনো কিছু বসাই না। কিন্তু এইটা শেক্সপিয়ারের কোনো একটা লাইন, মানে শেক্সপিয়ারের লেখা একটা লাইন, যখন আমরা কোনো ইনডেফিনিট কাউকে বলছি, মানে এই ড্যানিয়েলকে আমি চিনি না, আমার কাছে সে পরিচিত নয়, তখন আমি এটা ব্যবহার করতে পারি যে এ ড্যানিয়েল কাম টু জাজ দ্য কেস, মানে সামওয়ান ড্যানিয়েল, কেউ একটা ড্যানিয়েল নামক এসেছিল, এরকম বাংলায় যেটা বলি কেউ একটা, এই যে আমরা একটা কথা ব্যবহার করি না, সেটার জন্য আমরা এখানে আর্টিকেল ব্যবহার করতে পারি, ঠিক আছে। এবার যেহেতু এটা ওই পার্টিকুলার একটা লাইন যেটা অলরেডি পোয়েট ব্যবহার করেছেন, সেই জন্য আমাদের এটা কিন্তু করতে হবে, কিন্তু এইভাবে কিন্তু কোনো নামের আগে হয় না, সেটা জেনে রাখো। কিন্তু এটা পার্টিকুলার একটা লাইন যেখানে কবি অলরেডি ব্যবহার করেছেন আ ড্যানিয়েল, সেজন্য করতে হবে। যেমন যেমন আরেকটা সেন্টেন্স দিতে পারি যে মিস্টার রাম কেম টু সেভ মি, কোনো একজন মিস্টার রাম বলে ব্যক্তি আমাকে এসে বাঁচিয়েছে, তাহলে এখানে আমি দিতে পারি মিস্টার রাম, ঠিক আছে। তো এইটা বলছি আর কি, পার্টিকুলার হয় না, কিন্তু যখন আমি তাকে চিনি না বা কোনো ইনডেফিনিট ব্যাপার বোঝাচ্ছি তখন কিন্তু হয়। পরের প্রশ্ন দেখো, চুজ দ্য কারেক্ট প্রেফিক্স, আমাকে একটা প্রেফিক্স বসাতে হবে। প্রেফিক্স মানে হচ্ছে এই ধরো একটা ওয়ার্ড, তার সামনে যেটা বসে সেটা হচ্ছে প্রেফিক্স, তারপরে যেটা বসে সেটা হচ্ছে সাফিক্স। সাফিক্স আর প্রেফিক্স আশা করি তোমরা জানো। আমাকে ওয়ার্ডটা দিয়েছে কি, ভায়োলেন্স, গান্ধীজি বিলিভড ইন ভায়োলেন্স, এবার ভায়োলেন্সের সামনে আমাকে একটা কিছু প্রেফিক্স বসাতে হবে, কি আছে, ইম, আন, ইন আর নন। এটা তো এমনি তোমরা পেরে যাবে, এখানে কারোর যদি ইংলিশে ন্যূনতম জ্ঞানও না থাকে সেও এটা পারবে, কারণ এটা আমরা পড়ে আসছি ছোট থেকে। কি হবে, নন ভায়োলেন্স, নন ভায়োলেন্স মানে হচ্ছে অশিক্ষা, সরি অহিংসা, নন ভায়োলেন্স মানে হচ্ছে অহিংসা, গান্ধীজি অহিংসায় বিশ্বাসী ছিলেন। পরের প্রশ্ন দেখো, কমপ্লিট দ্য ইডিয়াম, আবার একটা ইডিয়াম আছে, উই রেকগনাইজ দ্য ম্যান সেলিং আন্ডার দ্য ফলস ড্যাশ কালার্স পেন্টস মাস্ক আইডেন্টিটি। বলছে আমরা, উই রেকগনাইজ মানে হচ্ছে চিনতে পারা, আমরা চিনতে পেরেছি ওই মানুষটাকে যে সেলিং আন্ডার দ্য ফলস ড্যাশ, এইটা হচ্ছে আমার প্রপার ইডিয়ামটা। তো এইটা কি হবে, আন্ডার দ্য ফলস কালার্স, এটার মানে হচ্ছে ডিসগাইজ, মানে হচ্ছে ছদ্মবেশে, তাহলে আমরা চিনতে পেরেছি সেই মানুষটাকে যে ছদ্মবেশে ছিল, তাকেও আমরা মানে ছদ্মবেশে থাকার পরও আমরা চিনতে পেরেছি, এইটা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম, আমাকে অ্যান্টোনিম ব্যবহার করতে হবে। কিসের দেখো, আমাকে বলে দিয়েছে এখানে যে ওয়ার্ডটা হবে সেটা অ্যাফিনিটি, তার আমাকে অ্যান্টোনিম অর্থাৎ তার বিপরীত শব্দ আমাকে ব্যবহার করতে হবে। প্রথম কথা, আমার অ্যাফিনিটি কথাটার মানে কি, অ্যাফিনিটি মানে হচ্ছে সিমিলারিটি বা আসক্তি। দেখবে আমরা ফিজিক্যাল সায়েন্সে পর্যায় সারণী পড়ার সময় এই কথাটা খুব ব্যবহার করেছিলাম, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন আসক্তি কার বেশি কার কম, পর্যায় সারণীতে কোন দিক থেকে কোন দিকে গেলে ইলেকট্রন অ্যাফিনিটি বাড়ে, এগুলো থেকে কিন্তু খুব প্রশ্ন আসে, ওই জায়গাটা অবশ্যই কিন্তু দেখে রাখবে পর্যায় সারণীর। তো কি বলেছে দেখো, দ্য ডিজাইন অফ হিজ হাউস হ্যাজ অ্যান ড্যাশ টু রাজভবন,
তাহলে অ্যাফিনিটি কথাটার মানে যদি সিমিলারিটি বা মিল যদি জাতীয় জিনিস থাকে, তাহলে কি হবে, আমাকে এটার অপোজিট বসাতে হবে, তাই না? আমাকে এটার অপোজিট, অ্যান্টোনিম বলেছে। সিমিলারিটি তো করবো না, অ্যাফিনিটি মানেই সিমিলারিটি হলো না, ডিসিমিলারিটি, সিমিলারিটির বিপরীতে ডিসিমিলারিটি, এটাই হবে। আচ্ছা, অ্যাট্রাকশন মানে কি? অ্যাট্রাকশন মানে হচ্ছে কারোর প্রতি আকর্ষণ বা ফ্যাসিনেশন, এখানে লিখেও দিয়েছি। আর রিজেম্বলেন্স মানে হচ্ছে মিল। এখানে রিজেম্বলেন্স মানে হচ্ছে ধরো মুখের মিল থাকা, সেটাকে, বা জামা কাপড়ের মধ্যে মিল, ঠিক আছে, হাঁটা চলার মিল, এই রকমের মিলগুলোকে আমরা রিজেম্বল বলে থাকি। পরের প্রশ্ন, find out the word, find out from the given word the synonym of eminent. synonym অর্থাৎ মিনিং খুঁজতে হবে আমাকে ইমিনেন্ট এর। প্রথম কথা, ইমিনেন্ট মানেটা কি? ইমিনেন্ট মানে হচ্ছে অ্যাবাউট টু হ্যাপেন, ঘটতে যাবে, যেটা এখনো ঘটেনি বাট যেটা কিছুক্ষণের মধ্যেই ঘটবে। তো এইটার আমাকে সিনোনিম খুঁজতে হবে। আচ্ছা, ডাউটফুল, ফরেন, ইম্পেন্ডিং, ডিস্ট্যান্ট। ডাউটফুল মানে হচ্ছে যেটাতে আমার বিশ্বাস করা যাচ্ছে না, বিশ্বাসযোগ্য নয়, সেটাকে আমরা বলে থাকি ডাউটফুল। ফরেন, ফরেন মানে বিদেশি। ইমপেন্ডিং, ইমপেন্ডিং কথাটার মানেও যা, ইমিনেন্ট কথাটার মানেও, দুটোর মানেই হচ্ছে অ্যাবাউট টু হ্যাপেন, গোয়িং টু বি হ্যাপেন, এরকম। তাহলে এটা ইমপেন্ডিং হবে, কারণ আমাকে সিনোনিম খুঁজতে বলেছে। আর ডিস্ট্যান্ট, ডিস্ট্যান্ট মানে কোন দূরত্ব, কোনো একটা কিছুর দূরত্বে থাকাকে ডিস্ট্যান্ট বলে। আচ্ছা, আবারও বলছি, কিন্তু সিনোনিম অ্যান্টোনিম যদি কমনের মধ্যে আসে তাহলে করবে, নাহলে সিনোনিম অ্যান্টোনিম এত বেশি আসে, মানে এত বেশি আছে যে তোমার মানে মুখস্থ করার এটা সত্যিই চাপ। এবার তারই মধ্যে প্র্যাকটিস সেট গুলো তে যেগুলো আসে, মানে সেগুলো তো মোটামুটি বছর বছর ধরে এসেছে, তো সেইগুলো যদি করে যাও, আমার মনে হয় যদি কমন পেলে পাবে, আর যদি না পাও ছেড়ে দেবে। এভরি ম্যান অ্যান্ড এভরি ওম্যান ড্যাশ দ্য ফ্রিডম টু স্পিক। কি করতে হবে? কারেক্ট ভার্ব বসাতে হবে। প্রতিটি পুরুষ এবং প্রত্যেকজন মহিলা ড্যাশ দ্য ফ্রিডম টু স্পিক, মানে প্রত্যেক পুরুষের, প্রত্যেক নারীর কথা বলার অধিকার আছে। ঠিক আছে? তাহলে এইখানেই যে এভরি কথাটা যার সঙ্গেই বসুক, এভরি স্টুডেন্ট, এভরি ম্যান, এভরি গার্ল, এভরি এনিথিং, সেটা অ্যাজ আ সিঙ্গুলার কাজ করবে। ঠিক আছে? এবার বলবে এভরি ম্যান, ম্যান আছে প্লাস ওম্যান আছে, মানে তো অনেকজন আছে। কিন্তু অনেকজন থাকলেও যখনই আমার এভরি থাকবে তার সামনে, মানে আমি একজনের কথা মেনশন করছি এখানে, যে আমার অধিকার আছে, তোমার অধিকার আছে, আমার পাশের জনের অধিকার আছে, তোমার পাশের জনের অধিকার আছে। তাহলে এই রকম ক্ষেত্রে কিন্তু এইটা পুরোটা একটা ফেজ হলেও এত বড় ওইটা একটা সিঙ্গুলার হিসেবে কাজ হবে। তাহলে সিঙ্গুলার যদি হয়, তাহলে তাদের অধিকার আছে, তাহলে ওয়াজ তো হবে না, বিংও হবে না। এবং এটা যদি পুরোটা সিঙ্গুলার হিসেবে কাজ করে, সিঙ্গুলার ভার্ব নেবে, সিঙ্গুলার ভার্ব নিলে হয়ে যাবে হ্যাজ। আশা করছি মোটামুটি 4-5টা তো সেট আমরা করে ফেললাম। তো এখনো চলছে 4 নম্বর সেটটা। তো তোমাদের এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে অনেকটা ক্লিয়ার হয়েছে, তাই না? তো আমি রাখার চেষ্টা করি সবগুলো দিয়ে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে যেন কিছু প্রশ্ন থাকে, তাহলে তোমাদেরও সুবিধা। কি বলেছে দেখো, রাইট ফ্রম, এটাও আবার ইডিয়াম থেকে প্রশ্ন আছে। দ্য ক্রিমিনাল ওয়াজ অ্যাবসিনেট টু থ্রো আপ দ্য কিছু একটা, স্প্রিং, টুল, স্পঞ্জ, স্পিয়ার। আচ্ছা, এইগুলোর আমি মিনিং বলি না, কারণ এইগুলোর মিনিং অনুযায়ী ইডিয়ামসটা মিনিং দাঁড়ায় না। ঠিক আছে? একটা সিনোনিম অ্যান্টোনিমে আমি সবকটার মিনিং বলে দিই, কিন্তু এইগুলোর আমি আর মিনিং বলি না, কারণ এই মিনিং গুলো অনুযায়ী ওটা হয় না। তো কি, এই যে অবস্টিনেট টু থ্রো আপ দ্য সামথিং, এইটার মানে একটা কিছু আমাকে বলতে হবে। তো এখানে দেখো, থ্রো আপ দ্য স্পঞ্জ হয়। ঠিক আছে? থ্রো আপ দ্য স্পঞ্জ, এটার মানে হচ্ছে সারেন্ডার করা। তাহলে দ্য ক্রিমিনাল ওয়াজ অবস্টিনেট টু সারেন্ডার। এবার তাহলে অবস্টিনেট কথাটার মানে কি? অবস্টিনেট মানে হচ্ছে ভীষণ একগুঁয়ে, মানে তাকে দিয়ে কোনোভাবে সারেন্ডার করানো যাচ্ছেই না। ক্রিমিনাল ওয়াজ অবস্টিনেট মানে এত একগুঁয়ে যে তাকে দিয়ে কিছুতেই সারেন্ডার করানো যাচ্ছে না। তাহলে থ্রো আপ দ্য স্পঞ্জ মানে হচ্ছে সারেন্ডার করা। ঠিক আছে? পরের প্রশ্ন আসি, বলেছে চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশন বিলো। স্পেলিং এর কথা এলেই আমি কি বলি, যে একবার এক ঝলক দেখে নেবে যে কি আছে অ্যাডোলেসেন্স, চোখটা বন্ধ করে একবার নিজে মনে মনে ভেবে নেবে বা খাতায় ঝট করে লিখে নেবে, দিয়ে মেলাবে। ADOLECENT অ্যাডোলোসেন্ট, তারপরে আছে তোমার ADOLEACNT অ্যাডোলোসেন্ট এস। এখানে তো আবার ডাবল এস নেই, এস আছে কিন্তু এস এর পরে আবার সি থাকতে হবে, অ্যাডোলোসেন্ট SENT, এটা অপশন ডি হচ্ছে কারেক্ট। পরের প্রশ্ন আছে, অ্যাডোলোসেন্ট মানে কি? অ্যাডোলোসেন্ট মানে হচ্ছে বয়স সন্ধি। পরের প্রশ্ন বলেছে রিপ্লেস দ্য মিসিং সাফিক্স উইথ দ্য রাইট অপশন ফ্রম দ্য গিভেন বিলো। একটা কিছু সাফিক্স দেওয়া আছে, সাফিক্স মানে কি বললাম, ওয়ার্ডের পরে যেটা বসে সেটা হয় সাফিক্স। একটা সাফিক্স দিয়ে সেন্টেন্সটা আমাকে বানাতে হবে। দ্য ক্লেভার ড্যাশ অফ দ্য বয় ইজ প্রুভড ইন হিজ ওয়ার্কস। তাহলে ছেলেটির যে চতুরতা বা চালাকি, সেটা তার কাজের দ্বারা প্রকাশ পায়। তাহলে ক্লেভারের সাথে কি হয়? ক্লেভারিটি হয়, ক্লেভারেন্স হয়, ক্লেভারমেন্ট হয়, নাকি ক্লেভারনেস হয়? ক্লেভারনেস হয়। দেখো একটা জিনিস খুব ভালো করে দেখো, ক্লেভার, ক্লেভার মানে চালাক, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। আর ক্লেভারনেস, ক্লেভারের সঙ্গে যখন আমি নেস কথাটা ব্যবহার করবো, তখন হয়ে যায় চালাকি, এটা কিন্তু হয়ে যায় নাউন। তাহলে এই সেন্টেন্সে ক্লেভার তোমাকে যদি বলে, এরকম একটা সেন্টেন্স দিয়ে দিল, দ্য ক্লেভারনেস অফ দ্য বয় ইজ প্রুভড বাই হিজ ওয়ার্ক। এবার বলে যে ফাইন্ড দ্য নাউন, তখন কি করবো? এই তো বয় নাউন। ক্লেভারটাও যে নাউন, সেটা কিন্তু আমাদের মানে আমরা ধরি না, ভাবি যে ওই বয় সামথিং এর কিছু একটা অবজেক্ট, কারোর নাম, এগুলো সবসময় নাউন হয়।
অবস্ট্রাক্ট নাউন বলেও একটা নাউন আছে, সেটা আমরা মাঝে মাঝে ভুলে যাই। চলো পরের প্রশ্ন বলেছে ফাইন্ড ফ্রম দ্য বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস আ লেডিজ আমব্রেলা। মেয়েদের ছাতা এটা কাকে বলে? অ্যাকচুয়ালি একদম ডাইরেক্ট হয়তো মিনিং আমরা ওরকম পাবো না, একদম মেয়ের ছাতাই পাবো না। কিন্তু কি পাওয়া যায় দেখি। দেখো প্রথমে আছে রেটিকিউল, ঠিক আছে? রেটিকিউল, তারপরে আছে অ্যানোমালি, প্যারাসোল আর ভ্যানিটি ব্যাগ। ভ্যানিটি ব্যাগ মানে তো জানো মেয়েদেরই একটা ব্যাগ, যেটার মধ্যে মেয়েরা সব জিনিসপত্র রেখে ট্রাভেলের জন্য জিনিসপত্র রাখা হয়, সেটা হচ্ছে ভ্যানিটি ব্যাগ। আচ্ছা এবার হচ্ছে রেটিকিউল। রেটিকিউল মানে হচ্ছে লেডিজ এর যে পার্স, কিন্তু আমাকে এখানে লেডিজ এর আমব্রেলা বার করতে হবে। লেডিজ এর পার্স আর আমব্রেলা সেম নয়। পরে দেখো অ্যানোমালি। অ্যানোমালি মানে হচ্ছে আনইউজুয়াল বা ব্যতিক্রম, যেটা যেটা যেরকম ঘটা উচিত সেরকম নয়, ব্যতিক্রম। প্যারাসোল মানে হচ্ছে স্মল আমব্রেলা। তাহলে আমি এটা করতে পারবো প্যারাসোল। কারণ লেডিজের যে ছাতাগুলো, মেয়েদের ছাতাগুলো দেখবে ছোট হয়, ছেলেদের ছাতাগুলো বড় বড় হয়। যদিও ছোট ছাতা এখন ছেলেরাও ব্যবহার করছে, তবুও আমরা ধরে নিই যে মেয়েদের ছাতাটা ছোট আর ছেলেদের ছাতাটা একটু বড়। তো সেই অনুযায়ী আমরা এটা প্যারাসোল করতে পারি। পরের প্রশ্ন আবার একটা কারেক্ট স্পেলিং ব্যাংক্রাপসি আছে, যদি মনে হচ্ছে চোখ বন্ধ করে নিজে নিজে একবার লিখে নাও, দিয়ে দেখো অপশন বি এর সঙ্গে তোমার লেখাটা মিললো কিনা। ব্যাংক্রাপসি মানে হচ্ছে, ব্যাংক্রাপ্ট মানে হচ্ছে দেউলিয়া। ব্যাংক্রাপসি মানে হচ্ছে ব্যাংক্রাপসি, যেটা এটা হচ্ছে নাউন। পরের প্রশ্ন বলেছে দেখো ফাইন্ড আউট দ্য রাইট ওয়ার্ড টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। সেন্টেন্সটাকে কমপ্লিট করতে বলেছে। দ্য অডিয়েন্স লিসেন টু হার ইট ড্যাশ অ্যাটেনশন। দ্য অডিয়েন্স লিসেন টু হার ইট ড্যাশ অ্যাটেনশন। আছে র্যাপড, 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 রোপড। মিনিং গুলো কানে মানে প্রোনাউন্সিয়েশন গুলো কানে শুনতে ভীষণ সিমিলার, প্রত্যেকটার মানে দেখে নি। আচ্ছা র্যাপড, WRAPPED, র্যাপড মানে হচ্ছে কভার করা, জড়ানো, কোনো কিছুতে মোড়া। আরএপি র্যাপ, এই কথাটারই আমরা যদি পাস্টে দেখি তাহলে আরএপিপিডি হয়, র্যাপড হয়। তো এই র্যাপ কথাটার মানে হচ্ছে শব্দ করা, কোনো খটখট শব্দ করা বা এরকম। এইখান থেকে কিন্তু আমাদের ওই যে র্যাপ যে সং হয় সেটাই এসেছে। র্যাপেও দেখবে ওরকম ওই মানে গান কম শব্দ বেশি। নেক্সট হচ্ছে রোপ। রোপ, আরওপিডি, রোপড। রোপ মানে হচ্ছে দড়ি দিয়ে বাঁধা। রোপ মানে হি ওয়াজ রোপড, মানে সে দড়ি দিয়ে, তাকে তাকে দড়ি দিয়ে বাঁধা ছিল এরকম। আর র্যাপড মানে হচ্ছে আবিষ্ট করে রাখা, বিমগ্ন করে রাখা, মেতে থাকা। তাহলে দ্য অডিয়েন্স লিসেন টু হার ইট র‍্যাপ্ট অ্যাটেনশন। তাহলে অ্যাটেনশনটাকে একদম আবিষ্ট করে রেখেছিল, মানে পুরো অডিয়েন্সের অ্যাটেনশনটা নিয়ে রেখেছিল, এরকম মিনিং আর কি। পরের প্রশ্ন দেখো বলেছে কি করতে হবে, কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। কমপ্লেক্স সেন্টেন্স দেখো কি বলেছে, দ্য নিউজ অফ হিজ ডিফিট ওয়াজ আ রিউমার। তার পরাজয় হয়ে যাওয়ার যে খবরটা, সেটা একটা ভুয়ো খবর ছিল, রিউমার ছিল। তো এটাকে যদি আমি কমপ্লেক্সে করি, ফার্স্ট কি বলেছে দেখো, দ্য নিউজ দ্যাট হিজ ডিফিট ওয়াজ আ রিউমার। এটা হচ্ছে না, দ্যাট হিজ ডিফিট এখানটায় ভুল আছে। দ্য নিউজ দ্যাট হি ওয়াজ ডিফিটেড ওয়াজ আ রিউমার। এটা তো ঠিক আছে, আমি তো এর মধ্যে কোনো ভুল দেখছি না। বেশ পরেরটা পড়ে দেখি। হি ওয়াজ ডিফিটেড অ্যান্ড দ্য নিউজ ওয়াজ আ রিউমার। এইটা এই যে যখন এরকম কোনো কনজাংশন দিয়ে যুক্ত থাকে তখন এটা হয়ে যায় কম্পাউন্ড সেন্টেন্স। তখন হয়ে যায় কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এটা করব না, নান অফ দ্য অ্যাবভ হচ্ছে না, বি এরটা আমার সঠিক। ঠিক আছে? একটা কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, একটা অর্ডিনেট ক্লজ থাকবে, এবং দুটো কিছু একটা WH ওয়ার্ড মানে হু, হোয়াট, হুজ, দ্যাট এইগুলো দিয়ে যুক্ত থাকবে, সেটা হচ্ছে আমার কমপ্লেক্স সেন্টেন্স। পরের প্রশ্ন দেখো, দ্য চাইল্ড ইজ নাও রাইটিং ড্যাশ পেন্সিল। এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আমি আবারও বলছি। এত সহজে মানে এত কম টাইমে এতগুলো রুল কিন্তু কেউ বলে দেবে না। ঠিক আছে? কোথাও জানতে পারবে না যে খুব কম টাইমে এতগুলো ইংলিশের রুল তোমরা জেনে যাচ্ছ, সেটা কিন্তু কোথাও পাবে না। দেখে নিও। দ্য চাইল্ড ইজ নাও রাইটিং, দ্য চাইল্ড ইজ নাও রাইটিং ড্যাশ পেন্সিল। ওই বাচ্চাটা একটা পেন্সিল নিয়ে লিখছে, বা পেন্সিল দিয়ে লিখছে, নিয়ে না পেন্সিল দিয়ে লিখছে। এখন উইথ, বাই, ফর, ইন, পেন্সিলের জন্য লিখছে নয়, পেন্সিল এ লিখছে নয়। তাহলে আমার দুটো পড়ে রইলো, উইথ, বাই দুটোই। তা দুটোর মধ্যে আমি কোনটা করব? দেখো এখানে আমি দুটোর কথা খুব ইম্পর্টেন্ট লিখে দিয়েছি, এটা আজীবন আর ভুলবে না তোমরা, এমন ভাবে লিখে দিয়েছি। কোনো বস্তু বা অবজেক্ট দ্বারা যখন কাজ করা হয় তখন করবো আমরা উইথ, আর কোনো ব্যক্তি নিজে যখন কাজ করছে তখন হবে বাই। যেমন আই এম ইটিং বাই মাই হ্যান্ড অ্যান্ড আই এম ইটিং উইথ আ স্পুন। চামচ দিয়ে খাচ্ছি, হাত দিয়ে খাচ্ছি, দুটোর বাংলাই দিয়ে। কিন্তু ইটিং বাই মাই হ্যান্ড আর ইটিং উইথ আ স্পুন। ঠিক আছে? এই হচ্ছে ডিফারেন্স। তাহলে এখানে এই যে পেন্সিল, এই পেন্সিলটা কি হবে তাহলে? পেন্সিল দিয়ে কাজ করছি, পেন্সিল দিয়ে নিজে করছি না, পেন্সিল দিয়ে কাজ করছি। তাহলে কোনো একটা অবজেক্ট দিয়ে করছি, তাহলে এখানে ডেফিনিটলি উইথ হবে। দেখো আর ভুলবে কোনোদিন? আর কোনোদিন ভুলবে না, এটা খাতায় লিখে নাও। এগুলো কিন্তু পাবে না। আবার বলে দিচ্ছি, আবার আমাকে আলাদা করে চাইলেও আমি এই জায়গাগুলো দিতে পারবো না। আমি এইটা দিতে পারবো, এই যে পিডিএফটা দেখতে পাচ্ছ, পিডিএফটা আমি দিতে পারবো, কিন্তু পাশে আমি যে লেখাগুলো লেখাচ্ছি সেগুলো কিন্তু আমি দিতে পারবো না। সুতরাং সেগুলো অতি অবশ্যই খাতায় পজ করেই তো ভিডিওটা দেখো, পজ করো, এক লাইন লিখে নাও। কতক্ষণ লাগবে? ভিডিওটা দেখতে য মিনিট লাগবে, তোমার এটা করতেও ত মিনিটই লাগবে। ঠিক আছে? এইভাবে লিখে নাও। আর ভিডিওটা অবশ্যই কমেন্ট করো, লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও। নেগেটিভ সেন্টেন্সে করতে হবে, ইন্টারোগেটিভে আছে। When can their glory fade?
কখন তাদের যে গ্লোরি বা উজ্জ্বলতা সেটা ফেড হবে? তো আমাকে সবসময় এটা মনে রাখবে যে এই যে একটা কথা মনে রাখবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স যখনই আমাকে সেটাকে অ্যাসার্টিভ করতে হবে তখন অটোমেটিক সেটা নেগেটিভ সেন্টেন্সে পরিণত হবে। কি বললাম? ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যাসার্টিভ করলেই সেটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমাকে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে নেগেটিভ করতে বলে তার মানে আমাকে অ্যাসার্টিভ করে দিলেই হবে। সেন্টেন্সটা অ্যাসার্টিভ করে দিলেই হবে। এবার দেখো কি আছে অপশনে? Their glory can never fade. Their glory cannot fade. Their glory could never fade. None of this. কোনটা করব? Their glory can never fade. কখনোই তাদের গ্লোরিটা ফেড হবে না। তাদের গ্লোরি কি কখনো ফেড হবে? তাদের গ্লোরি কখনো ফেড হবে না। এটা হচ্ছে ইন্টারোগেটিভ আর অ্যাসার্টিভ। ওকে? নেক্সট প্রশ্ন বলেছে দেখো, find the word which has the same meaning as prowess. prowess কথাটার মতো সেম মিনিং, মানে আমাকে একটা সিনোনিম করতে হবে। আগে আমাকে prowess কথাটার মানে জানতে হবে। prowess মানে হচ্ছে পরাক্রম, দক্ষতা। ভীষণ যে রাজা-রাজাদের মধ্যে আগে যে প্রচন্ড পরাক্রমী রাজা থাকতো, বীর রাজা থাকতো, সেই রকম একটা মিনিং হচ্ছে প্রোভেস। তাহলে এবার এখানে অপশন গুলো আছে উইকনেস, উইকনেস মানে প্রোভেস এর অপোজিট, এটা তো হলো না। ইনএবিলিটি, এবিলিটি মানে করার ক্ষমতা, ইনএবিলিটি মানে যে করতে পারছে না, করার অক্ষমতা। স্কিল, স্কিল মানে দক্ষতা। ফেলিওর, ফেলিওর মানে হচ্ছে ফেল করা, অকৃতকার্য হওয়া। তাহলে কোনটা হবে? স্কিল। দেখো এরকম যদি সোজা দিয়ে দেয় তাহলে তো ঠিক আছে, একদম পেরে যাবে, কিন্তু যদি একটু অন্যরকম দিয়ে দেয় তখন কিন্তু মুশকিল হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তোমরা অনেকে মক টেস্টের কথা বলছিলে। মক টেস্টের জন্য আলাদা একটা আমি আ WhatsApp গ্রুপ ক্রিয়েট করেছি, যেটার লিংক তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পাবে। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে তোমরা যারা যারা হয়তো মক টেস্ট দিতে পারছো না, নিজে, নিজে বাড়িতে স্টাডি করছো, তাদের জন্য এটা করেছি। যদি ইচ্ছা হয় সেটাতে জয়েন করে ফ্রি মক টেস্ট দিতে পারো। ঠিক আছে? আচ্ছা, ফাইন্ড ফ্রম দ্য বিলো দ্য ওয়ার্ড অপোজিট মিনিং অফ ইনহেরেন্ট। ইনহেরেন্ট কথাটা নিশ্চয়ই মেন্ডেলে তো পড়েইছো। দেখো এখানেও কিন্তু সেই বায়োলজি, ফিজিক্স সবই চলে আসছে। তো ইনহেরেন্ট কথাটা নিশ্চয়ই ইনহেরেন্ট জিন, ইনহেরেন্ট ক্যারেক্টার এগুলো নিশ্চয়ই পড়েছো। মানে ইনহেরেন্ট মানে যেটা জন্মসূত্রে পাওয়া। এখানে লিখেও দিয়েছি ইনহেরেন্ট মানে জন্মসূত্রে পাওয়া। এবার ইনেট, ইনেট কথাটার মানেও জন্মসূত্রে পাওয়া। ইন্ট্রিনসিক প্রপার্টি মানেও সেটা আমার একদম ইন্ট্রিনসিক মানেও হচ্ছে একদম জন্মসূত্রে। ইনবর্ন, ইনবর্ন মানেও জন্মসূত্রে। তাহলে যেটা হবে না আমাকে অপোজিট লিখতে হবে। অ্যাকোয়ার্ড মানে হচ্ছে অর্জিত, যেটা আমি জন্মসূত্রে পাইনি, আমাকে থ্রু প্র্যাকটিস আমাকে যেটা আনতে হয়েছে আমার মধ্যে সেটা হচ্ছে অ্যাকোয়ার্ড। ওকে? আচ্ছা, ইংলিশ এক্সাম মানে শুধু ইংলিশ থেকে তোমার নলেজ থাকলেই পারবে সেটা না। আদার্স নলেজ থাকলেও কিন্তু কিছু, কিছু প্রশ্ন করে আসা সম্ভব। ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন বলেছে দেখো, মেনি চিলড্রেন আর সাফারিং ফ্রম ড্যাশ নিউট্রিশন নাওএডেজ। কি করতে হবে? প্রিফিক্স বসাতে হবে। তা নিউট্রিশন এর অপোজিট হতে হবে, তো নিউট্রিশন এ নিশ্চয়ই ভুগবে না। সাফারিং ফ্রম ভুগছে। কিসে ভুগতে পারে? অপুষ্টিতে ভুগতে পারে। তাহলে অপুষ্টি মানে এটাও নিশ্চয়ই প্রোটিনে পড়েছিলে। ভিটামিন, প্রোটিন পড়তে গিয়ে পড়েছিলে। কি হবে? আন হবে, ম্যাল হবে, ইন হবে না প্রি হবে? ম্যাল নিউট্রিশন। ম্যাল নিউট্রিশন মানে অপুষ্টি। প্রোটিনের অপুষ্টিজনিত রোগ মনে আছে? পড়েছিলাম। প্রোটিনের অভাবে একটা অপুষ্টিজনিত রোগ হয়। জানলে কমেন্টে জানাও। দেওয়ার বলবে ম্যাম আপনি ইংলিশ পড়াতে পড়াতেও বায়োলজি পড়াচ্ছেন। সবকিছুই লিঙ্কড। দেখছো তো? পরের প্রশ্ন, শেক্সপিয়ার ইজ কল্ড ড্যাশ বার্ড অফ অ্যাভন। আর্টিকেল প্রিপোজিশন, আর্টিকেল আছে, প্রিপোজিশন এ এন্ড দি, নান অফ দিস। আচ্ছা, এই বার্ড কথাটার বার্ড অফ অ্যাভন এইটা হচ্ছে শেক্সপিয়ারের একটা উপাধি। ঠিক আছে? যেমন আমাদের রবীন্দ্রনাথের উপাধি হচ্ছে বিশ্বকবি, তেমনি শেক্সপিয়ারের উপাধি হচ্ছে বার্ড অফ অ্যাভন। এই বার্ড, বিআরডি, বার্ড কথাটা কিন্তু মানে হচ্ছে কবি বা পোয়েট। আর অ্যাভনটা হচ্ছে তার জন্মস্থানের জায়গাটার নাম হচ্ছে অ্যাভন। তা ওই জন্য বার্ড অফ অ্যাভন বলা হচ্ছে। ঠিক আছে? বা গায়ক, কি যেন আরেকটা গায়ক পাখি না কি বলা হয়। কিন্তু মনে রাখবে যে এখানের এই বার্ড মানে কিন্তু বিআইআরডি বার্ড নয়। এই বার্ড মানে হচ্ছে পাখি। কিন্তু এই বার্ড মানে হচ্ছে কবি। আচ্ছা, তাহলে আমি এবার কি করব? শেক্সপিয়ার ইজ কল্ড, এটাকে তো একটা স্পেসিফিক মানে বার্ড অফ অ্যাভন, আর কি কাউকে বলা হবে? তাহলে একমাত্র শেক্সপিয়ারকেই বলা হয়েছে, ওকেই বলা হবে। আর কাউকে বলা হবে না। তাহলে উনি একজনই আছেন। তাহলে কি হবে? দা হবে, কারণ উনি স্পেশাল। তাই না? আচ্ছা, পরেরটা দেখো। দেখো এখানে কিন্তু আমরা দা শেক্সপিয়ার করিনি বা শেক্সপিয়ার বা কিছু করিনি। কারণ উনি নামের, উনি একটা প্রপার নেম। উনার আগে কিছু হবে না। কিন্তু উনার যে উপাধি সেইটাতে কিন্তু বসাতে পারবো। ঠিক আছে? পরের প্রশ্ন বলেছে fill in the blanks with an appropriate preposition. Robin came dash to the blackboard. রবিন এলো কোথায়? সরি, আমি তো বলেই ফেললাম। রবিন কেম টু দ্য ব্ল্যাকবোর্ড হবে। হ্যাঁ? প্রিপোজিশন নরমাল ইজি ছিল। এরকমই হয়, বলতে গিয়ে উত্তরটা বেরিয়ে যায় মুখ দিয়ে। চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হি ইজ নট ড্যাশ ফর দ্য পোস্ট অফ ম্যানেজার। সে এমনি দেখেই এটা হয়ে যাচ্ছে। এখানে আছে এলিজেবল, এটা আছে ইললেজিবল, এটা আছে নেগলিজেবল, এটা আছে ইললজিক্যাল। প্রত্যেকটার মিনিং পাশে আমি লিখে দিয়েছি। দেখো এলিজেবল মানে হচ্ছে যোগ্য। এর দুটো আরো সিনোনিম লিখে দেওয়ার চেষ্টা করেছি। সুইটেবল সেটা মানেও যোগ্য, ওয়ার্দি মানেও হচ্ছে যোগ্য। ইললেজিবল মানে দ্যাট ক্যানট বি রিড, সেটা হতে পারে এত বাজে হাতের লেখা সেই জন্য পড়া যাচ্ছে না। সেটা হতে পারে খুব পাতাটা নষ্ট হয়ে গেছে, জল পড়ে গেছে, খুব পুরনো লেখা সেজন্য হয়তো পড়া যাচ্ছে না। তাহলে ইললেজিবল মানে যে লেখাটা পড়া যাচ্ছে না, পড়ার অযোগ্য।
নেগলিজেবল মানে হচ্ছে নগণ্য। এটার একটা খুব সুন্দর, এটা এবং পরীক্ষাতে আমি আসতেও দেখেছি। ট্রিফলিং, ট্রিফলিং মানে হচ্ছে নেগলিজেবল বা নগণ্য। যেরকম আমরা পড়েছিলাম যে প্রোটনের যখন পরমাণুর আমরা যখন ভর নিতে যাই, ইলেকট্রনের ভরটাকে আমরা নগণ্য করে দিই, সেই নগণ্য হচ্ছে ট্রিফলিং। আর ইললজিক্যাল মানে হচ্ছে অযৌক্তিক, আরেকটা আমরা বলতে পারি আনফেয়ার। পরের প্রশ্নেতে আসি। নিউটন ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট ফ্রম হিজ ড্যাশ। এটা ভীষণ সোজা। কখন থেকে হবে? একটা বাচ্চা মানে একটা একজন ব্যক্তি ইন্টেলিজেন্ট বললে নিশ্চয়ই পরবর্তীকালে সে ইন্টেলিজেন্ট হয়ে উঠেছে এমন হয় না। যে ইন্টেলিজেন্ট হয় সে তার ছোট থেকে হয়। তাহলে বয়হুড, ম্যানহুড, চাইল্ডহুড নাকি প্যারেন্টহুড? এই হুড দিয়ে যে কথাগুলো থাকে মানে হচ্ছে একটা পিরিয়ড অফ টাইম। ধরো বয়হুড, একটা মানুষ মানে একটা, হ্যাঁ, একটা মানুষ বয় থাকে কখন? মোটামুটি ধরো ৭-৮ বছরের পর থেকে ১০-১২, ১৪ বছর এরকম। এবার ১৫ বছর থেকে তার অ্যাডোলেসেন্স শুরু হলো। তাহলে উম সেই টাইমটার অন্য কিছু একটা বলবে। ম্যানহুড, প্যারেন্টহুড, প্যারেন্টহুড মানে যখন সে প্যারেন্ট হলো এরকম। তাহলে এটা বুঝতেই পারছো এটা কি হবে? চাইল্ডহুড। চাইল্ডের চাইল্ড থাকার যে পিরিয়ডটা তখন থেকেই সে খুব ইন্টেলিজেন্ট। পরের প্রশ্ন বলেছে fill in the blank with appropriate preposition. The old man is deaf dash to 1 year. Deaf মানে হচ্ছে কালা। কিসে কালা? ডিফ অফ হয়। ডিফের সাথে সবসময় অফ হয়। কিছু, কিছু থাকে ফিক্সড প্রিপোজিশন, সেরকম হচ্ছে এইটা। ফিক্সড প্রিপোজিশন ডিফের সাথে অফই হবে। মানে হচ্ছে unable to hear. The old man is deaf dash 1 year. অফ। পরের প্রশ্ন ফাইন্ড আউট দ্য কারেক্ট সিনোনিম। সিনোনিম খুঁজতে হবে সেম মিনিং কিসের? সেডিশন, সেডিশনের। সেন্টেন্সটা দেখে নিই। হি ইজ অ্যারেস্টেড অন দ্য চার্জ অফ সেডিশন। তাকে অ্যারেস্ট করা হলো কিসের জন্য? সেডিশনের জন্য। সেডিশন মানে হচ্ছে বিদ্রোহ করা, রিভোল্ট করা। ঠিক আছে? অপশনে কি, কি আছে দেখো? ট্রিয়েশন, লয়ালটি, অবিডিয়েন্স, কাইন্ডনেস। এবার এই লয়ালটি কথাটা তো তোমরা বলতেই থাকবে। আমার বয়ফ্রেন্ড খুব লয়াল, অমুকের বয়ফ্রেন্ড খুব লয়াল। এটা আমরা বলেই থাকি। কিন্তু লয়ালটি মানেটা কি? লয়ালটি মানে হচ্ছে আনুগত্য। মানে ফেথফুলনেস, যাকে খুব বিশ্বাসযোগ্য, বিশ্বাস করা যায় এরকম। ওবিডিয়েন্স মানে হচ্ছে বাধ্য। ওবিডিয়েন্স মানে হচ্ছে বাধ্যতা। ওবিডিয়েন্ট বলে না, হি ইজ আ ভেরি ওবিডিয়েন্ট স্টুডেন্ট। হি ইজ অ্যান ওবিডিয়েন্ট স্টুডেন্ট। তো ওবিডিয়েন্ট মানে হচ্ছে যে কথা বললে শোনে, পড়া করে, এইসব সব দিকে সে কথা শোনে, সেটাকে আমরা ওবিডিয়েন্ট বলি। তাহলে ওবিডিয়েন্সটা হয়ে যাচ্ছে বাধ্যতা। আর কাইন্ডনেস, কাইন্ডনেস মানে তো দয়ালু, এরকম দাঁড়াচ্ছে। তাহলে কি হবে উত্তরটা? ট্রিজন। ট্রিজন মানেও যা, সেডিটেশন সেডিশন মানেও তাই। ট্রিজন মানেও হচ্ছে বিদ্রোহ। ট্রিজন মানেও বিদ্রোহ করা। তাহলে সে বিদ্রোহ করার জন্য অ্যারেস্টেড হলো। লাস্ট আর দুটো প্রশ্ন বাকি আছে। এখনো যদি ভিডিওটা দেখছো নেট খরচা করে, টাইম খরচা করে, তাহলে আশা করি ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে একখান লাইক দিয়ে দাও। এত এত লোক ভিডিও দেখছো, আর লাইকের সংখ্যা কি গুণে বলে দেওয়া যাবে এরকম। কমেন্টও তাই। যদি মনে হচ্ছে ভালো লাগছে, কতক্ষণ কতক্ষণ টাইম যাবে বলো একটা লাইক করতে, একটা কমেন্ট করতে? করে দাও, কি আছে, এটা তো একদম ফ্রি। উই ওয়ান্ট উই ওয়েন্ট টু দ্য হেডমাস্টার টু ড্যাশ হিজ অ্যাপ্রুভাল। আমরা হেডমাস্টারের কাছে গেছিলাম তার অ্যাপ্রুভালের জন্য। এবার তার কাছে অ্যাপ্রুভাল চাওয়ার জন্য কিছু কারণে। অপশন আছে কালেক্ট, সিক, অর্ডার, রেস্টোর। তাহলে এই যে অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভাল মানে হচ্ছে সম্মতি। সম্মতি, কারোর কাছ থেকে আমরা সম্মতি চাইবো। সম্মতি কালেক্ট করবো না, কারণ কালেক্ট মানে হচ্ছে সংগ্রহ। সম্মতি সংগ্রহ করি না। আর রিস্টোর মানে হচ্ছে রিকভার করা, পুনরায় যেটা আগে ছিল সেটা আবার নিয়ে আসে এরকম। আর অর্ডার তো হবে না, অর্ডার ইজ অ্যাপ্রুভাল, এটা তো একদমই হচ্ছে না। তাহলে পড়ে রইল সিক। সিক মানে হচ্ছে টু আস্ক। আর সিকের সাথেই সবসময় অ্যাপ্রুভাল হয়। সিকের মানে অ্যাপ্রুভাল এরকম, সেটা কোনো অফিসিয়াল অ্যাপ্রুভাল হোক, সেটা কোনো মেডিকেল অ্যাপ্রুভাল হোক, সেটা কোনো মানে এডুকেশনাল অ্যাপ্রুভাল হোক, যাই হবে তার সঙ্গে সবসময় আমরা সিক কথাটা ব্যবহার করবো। ঠিক আছে? লাস্ট প্রশ্ন আজকে চলে এসেছি। দেখো বলেছে এই যে পুরো আন্ডারলাইন ওয়ার্ডটা, এটার বদলে একটা সিঙ্গেল ওয়ার্ড বসাতে হবে। মানে এই গোটাটার মানে যেটা ওয়ান ওয়ার্ড টাইপের। ফেম ইজ সামথিং দ্যাট লাস্ট ফর আ ভেরি শর্ট টাইম। ফেম মানে হচ্ছে খ্যাতি। খ্যাতি খুব কম টাইমের জন্য কিন্তু আমাদের কাছে স্টে করে বা আমাদের কাছে থাকে। অপশন আছে মেডেন, এক্সটেম্পার, এফিমেরাল, এফিমিনেট। চারটে অপশন আছে। চারটে অপশনই যদি পারো করবে, নাহলে একদম ছেড়ে দিয়ে চলে যাবে, কোনো অসুবিধা নেই। দেখে নাও, আমি তো এখন করিয়ে দেবো। মেডেন কথাটার মানে হচ্ছে ফার্স্ট, একদম প্রথম, বা কুমারী। বাংলাতে আমরা মেডেন কথাটা ব্যবহার করি, কুমারী মেয়েকে আমরা মেডেন বলে থাকি, মানে হচ্ছে আনম্যারিড গার্ল, এটাও আমরা বলে থাকি। এক্সটেম্পর মানে হচ্ছে উইদাউট প্রিপারেশন, যেটা কোনো আগে প্রিপারেশন ছিল না, উইদাউট প্রিপারেশন কোনো কাজ করা। এফিমেরাল মানে হচ্ছে ক্ষণস্থায়ী, যেটা একটুখানি থাকবে দেন আবার থাকবে না। আর এফিমিনেট মানে হচ্ছে ওমেনলি ফেমিনাইন, মানে মেয়েলি ব্যাপার, মেয়েলি। তাহলে কি হবে? এফিমেরাল হবে। এফিমেরাল মানে অপশন সি। তাহলে ফেম ইজ এফিমেরাল, এরকমও আমরা বলতে পারি, বা আমরা বড় করে বললে এটা বলবো সামথিং দ্যাট লাস্ট ফর আ ভেরি শর্ট টাইম। তো দেখো হয়ে গেল আমাদের মোট 30টা প্রশ্ন। 30টার মধ্যে তোমাদের স্কোর কত হলো সেটা একবার জানিও। ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। ফ্রি মক টেস্টের জন্য, ফ্রি মক টেস্টের জন্য তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। সেখানে গিয়ে, বা আমি আমার এই ইউটিউবের কমিউনিটি পোস্টেও পোস্ট করে রেখেছি, হোয়াটসঅ্যাপ
যে গ্রুপটা সেখানে, সেইখানেও তোমরা মেসেজ করলে আমি কিন্তু মক টেস্টের এক্সাম পেপার তোমাদের দিয়ে দেবো। মক টেস্ট বাড়িতে বসে তোমরা দিতে পারবে। হ্যাঁ, মক টেস্ট কিন্তু ওএমআর সিটে দিতে হবে, কোনো গুগলে বা কোনো অনলাইনে নয়। ওএমআর সিট বা খাতা। আমি বলবো এখন ওএমআর সিটে দাও, কারণ আর তো টাইম নেই। এবার ওএমআর সিটে এই গোল পাকাতে গিয়ে দেখবে কিরকম হাত কাঁপছে। এখন থেকে ওএমআর সিট প্র্যাকটিস করো, তাহলে দেখবে তখন গিয়ে আর অতটা অসুবিধা হচ্ছে না। আর যারা একদম ওএমআর সিটে প্র্যাকটিস করনি, তাদের প্রথম প্রথম গিয়ে এতে গোল পাকাতে গিয়ে বিতে পাকিয়ে ফেলবে, সিতে পাকাতে গিয়ে ডিতে পাকিয়ে ফেলবে, ব্যাস সেখানেও ঠিক আছে। যদি রোল নাম্বারে গোলমাল হয়ে যায়, ব্যাস তাহলে তো পুরো 1 বছর নষ্ট। ঠিক আছে? তো ঠিকঠাক ভাবে পড়ো, সমস্ত প্রিপারেশন ঠিকঠাক ভাবে নাও, সবকটা সাবজেক্টকে এখন সমান গুরুত্ব দিয়ে পড়ো। এটাই বেশি নাম্বার আছে, ওটাই কম নাম্বার আছে। যেগুলো মনে হচ্ছে যে আমার ভীষণ উইক হয়ে আছে, এখন আর সেগুলো নিয়ে করতে যেও না, কারণ আর তো মাত্র বোধহয় 2 সপ্তাহ, 2 সপ্তাহও নেই বোধহয়, 1 সপ্তাহ আর 4-5 দিন আছে। সুতরাং যে ওগুলো নিয়ে আর এখন ভাবতে যেও না। যেটা হয়নি সেটা নিয়ে, যেটা পড়েছো সেটা বারবার বারবার এখন রিভাইজ করো। আর কিন্তু বেশি একদম টাইম নেই। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।